নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় বন্ধুবান্ধবীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো এবং তোমাদের স্টাডি তোমরা কন্টিনিউ করে রেখেছো। গত 10ই আগস্ট তোমরা নিশ্চয়ই একটা নোটিফিকেশন পেয়েছো, যেখানে ইউজিসি নেট বা এনটিএ নেট তারা জানিয়েছে যে 2020 সালের যে ডিসেম্বরের নেটটি পোস্টপন্ড হয়ে গেছিলো এবং যে এই বছরে অর্থাৎ 2021 সালের যে পরীক্ষাটি যেটা জুন মাসে হতো, এই দুটো পরীক্ষাকে তারা মার্চ করে দিয়েছে, অর্থাৎ একত্রীভবন করেছে। অর্থাৎ 2020 সালের ডিসেম্বরের যে পরীক্ষাটি এবং 2021 সালের যে জুন মাসের যে পরীক্ষাটি, সেটি একসাথে মিলিয়ে হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা বুঝিয়ে দিই, অর্থাৎ 2020 সালের ডিসেম্বরের পরীক্ষার জন্য যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে তারাও এখানে যোগ্য, এবং যারা 2021 সালের জুনের জন্য অ্যাপ্লাই করতে চলেছ, যদিও জুন মাস পেরিয়ে গেছে, এবং যেই একাডেমিক সাইকেলটাকে কন্টিনিউ করার জন্য সেটা রীতিমতো এনটিএ জারি করেছে নোটিফিকেশন, যেটার আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ফিল ইন শুরু হচ্ছে 10ই আগস্ট থেকে, রাদার হয়ে গেছে, আজ হচ্ছে 12ই আগস্ট। তো তোমরা দেখবে অবশ্যই যে এই অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়ার শেষ তারিখ হচ্ছে কিন্তু 5ই সেপ্টেম্বর, অর্থাৎ অনেক টাইম রয়েছে। তবুও তোমরা আগে থেকে করে নেবে যাতে সার্ভার ডাউন না হয়ে পড়ে। অর্থাৎ যারা 2020 সালের ডিসেম্বরের নেটে যারা অ্যাপ্লাই করে রেখেছো অলরেডি, তোমাদের আর কিন্তু অ্যাপ্লিকেশন আর করার দরকার নেই। যারা করনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। অর্থাৎ 2021 সালের জুন মাসেরটাই আমরা এখানেই করব, অর্থাৎ 2020 এবং 2020 ডিসেম্বর এবং এখানে 2021 জুনটা সাবমার্জড হয়ে গেছে। ওকে, তো এবারে ডেটগুলো একটু ক্লিয়ার করে নাও। অর্থাৎ যারা নতুন করে করবে তারা 10 থেকে 5ই সেপ্টেম্বর, এটা হলো অ্যাপ্লিকেশন করার ডেট। এবং তারপরে যদি পেমেন্ট কোনো কারোর যদি বাকি থেকে থাকে, প্রথমবারে তোমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলে কিন্তু কোনোভাবে পেমেন্টটা করনি বা ছেড়ে গেছো, তারাও কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং যারা নতুন করছো তারা অবশ্যই পেমেন্ট করবে, এবং এই ডেটটি থাকছে 6ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে থাকছে 7ই সেপ্টেম্বর থেকে কারেকশনের টাইম। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন ফর্মে বা যদি কিছু ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু মিসপ্লেসড হয়ে থাকে তাহলে সেটাকে পরিবর্তন করতে পারো। তবে এটা হচ্ছে 7ই সেপ্টেম্বর থেকে চলতে পারে এটা 12ই সেপ্টেম্বর অবধি, এটা একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। তারপরে আমাদের অ্যাডমিট কার্ড নেক্সট মান্থেই বের হবে, প্রবাবলি বুঝতেই পারছো সেপ্টেম্বর মাসেই হবে, কারণ এক্সাম ডেটও তারা দিয়ে দিয়েছে যে অর্থাৎ 6 অক্টোবর, অর্থাৎ 6ই অক্টোবর থেকে 11ই অক্টোবর অবধি কিন্তু এই আমাদের পরীক্ষা হবে। জানো নিশ্চয়ই পরীক্ষাটি দুটো হাফে হয়, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ওকে, আশা করি তোমরা নোটিফিকেশান সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পেয়েছো। অর্থাৎ 2020 ডিসেম্বরের যে নেটটি হচ্ছে না এবং 2021 জুনের যে এক্সামটি, এই দুটো এক্সাম ডিসেম্বর এবং জুনটাকে মার্চ করে দেওয়া হয়েছে। এটা মূলত বুঝতেই পারছো কোভিডের জন্য হয়েছে, যাতে এই ফ্লোটা কন্টিনিউ থাকে। অর্থাৎ এভরি ইয়ারে দুটো করে যাতে হয় তার অবশ্যই হবে। শুধুমাত্র কোভিডের জন্য 2020 ডিসেম্বরটাকে আমরা বাদ ধরছি না, ওটা মার্চ ধরছি। ক্লিয়ার? ওকে, তো আজকের আলোচনায় ফিরে আসি। আমরা মূলত 6টি ইউনিট পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং কমপ্লিট করার পরে চলে আসছি লজিক্যাল রিজনিং। ওকে, লজিক্যাল রিজনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে লজিক্যালি যে তোমাদের এই রিজনিং পার্ট থেকে কোশ্চেন আসবে তা নয়, অন্যান্য ক্ষেত্রেও এমন কিছু তথ্য যেটাকে লজিক্যাল রিজনিংয়ের মাধ্যমে উপস্থাপিত করা হয়ে থাকে। এইরকম প্রশ্ন প্রত্যেক বছর বারবার আসে, এবং এগুলোর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে প্রথমে তার ধারণাগুলি ক্লিয়ার করে নেওয়া। অর্থাৎ এখানে আমাদের যে ভুলটি হয়, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, তাই কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করতে হবে। এবং তারপরে তোমার যেটা অবশ্যই যেটা অধিকভাবে প্রয়োজন সেটা হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিস করা, আর তার জন্য তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে আমি অবশ্যই সাজেস্ট করব। ঠিক আছে, তো আজকে চলো আজকে মেনলি আমি তোমাদেরকে কনসেপ্ট ডেভেলপ করার জন্য যে সমস্ত টার্ম রয়েছে, যে সমস্ত জিনিসকে অনুসরণ করা প্রয়োজন, আজকে প্রাইমারি লেকচার ধরতে পারো, বেসিক লেকচার, তোমাদের বেসিক ডেভেলপমেন্টটাকে আমি করাবো। ওকে, লজিক্যাল রিজনিংয়ের প্রাইমারি পার্টটা আজকে মূলত আলোচনা করব। সো লেটস গো টু দ্য স্লাইড। সবার প্রথমে আমরা দেখে নিই যে
রিজনিংটা কি? রিজনিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। বিশেষ করে আমাদের প্রশিক্ষণগত দিক থেকে আমরা যে শিক্ষা লাভ করি, যার মাধ্যমে আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং যার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কনক্লুশনে যাই, এই এবিলিটিটাই হচ্ছে রিজনিং এবিলিটি। মূলত যারা ছাত্রছাত্রীরা হয়ে থাকে তাদের এটির অত্যন্ত শিক্ষণীয় ভূমিকা রয়েছে, অর্থাৎ তাদের শেখা অত্যন্ত জরুরি। কারণ এই রিজনিং এবিলিটি আমাদের মনের মধ্যে যে ভাবনাটাকে বিস্তার করতে কত সহজে আমরা কোনো কিছুর একেবারে কনক্লুশনে চলে যেতে পারি, তার এই রিজনিং এবিলিটিটাই আমাদেরকে শেখায়। অর্থাৎ রিজনিং ইজ অ্যান ইম্পর্টেন্ট সেকশন ইন অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড স্টুডেন্টস নিড টু মাস্টার ইট necessarily they aim to take our thinking ability rather capability. Now what is logic? আমরা এই কথাটাকে বারবার ব্যবহার করি, তুই একটু লজিক্যালি কথা বলতে পারিস না? লজিক তাহলে কি? লজিক ইজ অ্যাপ্লাইং প্রিন্সিপালস অফ রিজনিং টু অবটেন ভ্যালিড রেফারেন্সেস। অর্থাৎ কোনো কিছু যদি আমরা কাজ করতে যাই বা কোনো কিছু যখন আমরা বিষয়ে মন্তব্য পেশ করি, তখন আমাদেরকে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হয়। অর্থাৎ আমি যে পার্টিকুলার কাজটি করছি সেই কাজটি যথাযথভাবে করার জন্য আমার কিছু প্র্যাকটিক্যাল ওয়ে আউট রয়েছে, অর্থাৎ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলিকে আমাকে অবলম্বন করতে হবে। ঠিক একই রকমভাবে যখন আমরা কারোর সাথে মত বিনিময় করব বা বিনিময় করব, তখনও আমাদের কিছু লজিক্যাল ওয়েতে, অর্থাৎ কিছু প্রিন্সিপালকে ফলো করতে হবে, সূত্রকে ফলো করতে হবে, যার দ্বারা আমরা একটা উপযুক্ত কনক্লুশনে যাব, অর্থাৎ সমাধান অবধি পৌঁছব। এরপরে আসছে লজিক্যাল রিজনিং, অর্থাৎ যেটা আমাদের মেন টপিক। লজিক্যাল রিজনিং যেটা মূলত ব্যবহৃত হচ্ছে, আমরা একটা সম্পূর্ণ একটা যৌক্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোই, যেখানে আমরা কোনো সমাধানটাকে আমরা উপনীত হই, কোনো সমস্যাকে আমরা আমাদের হাতে নাতে আমাদের চোখের দৃষ্টির সাথে সাথে আমাদের চিন্তন মননটাকে কাজে লাগাই। যেখানে সবথেকে জরুরি হচ্ছে এখানে এটা হতে পারে, ওটা হতে পারে, ওই পসিবিলিটি কথাটি না থাকে। অর্থাৎ লজিক্যাল রিজনিংয়ে আমরা যুক্তি, তর্ক, আমাদের নিজেদের চিন্তনটাকে কাজে লাগিয়ে একটা ভ্যালিড কনক্লুশনে পৌঁছাবো, যেখানে হাইপোথিসিস বা অ্যাম্বিগুইটি বা দ্ব্যর্থকতা বা দান্দিকতা থাকবে না আমাদের কনক্লুশনে। তিনটে টার্ম অবশ্যই বোঝা গেছে নিশ্চয়ই। চলো নেক্সট টার্মে যাই। নেক্সট কি বলছে? দেখো নেক্সট বলছে what is premise? A premise is an argument that provides some basic reason or support to get the conclusion. There can be two or many premises in a single argument. অর্থাৎ আমরা একটা কনক্লুড বা কনক্লুশনে উপনীত হব, অর্থাৎ আমরা কোনো কিছুর তার আইডেন্টিটি প্রকাশ করব বা কোনো কিছুর আলটিমেট রেজাল্টটাকে প্রকাশ করব। তার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন, কিছু ধারার প্রয়োজন, সেগুলি হচ্ছে প্রেমাইস। যদি বলি ম্যান ইজ মোর্টাল, মানে মানুষ হয় মরণশীল, তাই না? তারপরে বাক্য হলো রবীন্দ্রনাথ ইজ মোর্টাল, তাহলে এখানে রবীন্দ্রনাথ ইজ মোর্টাল নয়, রবীন্দ্রনাথ ইজ এ হিউম্যান, অর্থাৎ ম্যান। তাহলে এখানে প্রথম বাক্য হচ্ছে ম্যান ইজ মোর্টাল, রবীন্দ্রনাথ ইজ এ ম্যান, দুটো হচ্ছে বাক্য। এখান থেকে আমরা যদি কনক্লুশনে পৌঁছাই তাহলে হবে রবীন্দ্রনাথ ইজ মোর্টাল, অর্থাৎ রবীন্দ্রনাথ মরণশীল। এবারে কি করে বার করলাম? প্রথম বাক্য ছিল ম্যান অল মেন বা ম্যান ইজ মোর্টাল, মানে মানুষটা হয় মরণশীল। দ্বিতীয় বাক্য দিয়েছিলাম গান্ধীজি ইজ এ ম্যান, তাই গান্ধীজি একজন মানুষ, তাই দুটো বাক্যের মধ্যে একটা সূত্র হচ্ছে, কম্বিনেশন হচ্ছে, এবং তার থেকে আমরা কনক্লুশন পেলাম যে রবীন্দ্রনাথ ইজ মোর্টাল।
অর্থাৎ এই উপরের দুটি বাক্য ম্যান ইজ মোর্টাল এবং রবীন্দ্রনাথ ইজ এ ম্যান, এই দুটি হচ্ছে প্রেমাইস। বুঝতে পেরেছো? নেক্সট চলো, হোয়াট ইজ আর্গুমেন্ট? আমরা আর্গুমেন্ট মানে যুক্তি তর্ক বলি, তাই না? অ্যান আর্গুমেন্ট ইজ এ গ্রুপ অফ স্টেটমেন্টস। এখানে আর্গুমেন্ট হচ্ছে কয়েকটা বাক্যের সমন্বয়, ইনক্লুডিং ওয়ান অর মোর প্রেমিসেস, যেখানে এই একটু আগেই বোঝালাম যে একটা বা দুটো প্রেমিসেস থাকবে, অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি কনক্লুশন, এবং সাথে একটা কনক্লুশন থাকবে। অর্থাৎ এই ম্যান ইজ মোর্টাল, রবীন্দ্রনাথ ইজ এ ম্যান, তারপরে লাস্ট কনক্লুশন যেটা টানলাম রবীন্দ্রনাথ ইজ মোর্টাল। এই তিনটে বাক্য একটা আর্গুমেন্ট ক্রিয়েট করছে, যেখানে একটা কন্ডিশন থাকছে এবং অবশেষে ফলাফল হচ্ছে। এগুলোকে বলবো আমরা আর্গুমেন্ট। নেক্সট চলো, হোয়াট ইজ স্টেটমেন্ট? আমরা যখন কোনো বাক্য বা কোনো কিছু প্রদান করি সেগুলো বলা হয় স্টেটমেন্ট। এটা কি? আর স্টেটমেন্ট ইজ এ সেন্টেন্স। মূলত স্টেটমেন্ট হচ্ছে একটি বাক্য, ইজ আইদার ফলস অর ট্রু, অর্থাৎ সেটা মিথ্যা হতে পারে বা সত্য হতে পারে। সাচ এ, যেমন দেখো, দ্য ক্যাট ইজ অন দ্য ফ্লোর, অর্থাৎ বিড়ালটি মেঝেতে। মেনি সেন্টেন্সেস আর নট স্টেটমেন্ট। এই প্রথম বাক্যটি যেটি বিড়ালটি বসে রয়েছে মেঝেতে, এটা সঠিক বাক্য, কিন্তু আমরা স্টেটমেন্ট সব কিছুকে বলতে পারি না। যেরকম হচ্ছে কাইন্ডলি ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে দরজাটা বন্ধ করো। এখানে কিন্তু আমরা কাউকে উপদেশ করছি, রিকোয়েস্ট করছি, রাদার উপদেশ হবে না, কিন্তু এটা কোনো স্টেটমেন্ট হতে পারে না, অর্থাৎ কোনো কিছুর সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে না। স্টেটমেন্ট মানে কোনো কিছুর সম্পর্কে ব্যাখ্যা দেবে, যেমন হচ্ছে দ্য ক্যাট ইজ অন দ্য ফ্লোর, অর্থাৎ বিড়ালটি মেঝেতে। ওকে, এটাই হলো স্টেটমেন্ট। তারপরে নেক্সট চলো, নেক্সট বলছে হোয়াট ইজ প্রপোজিশন? প্রপোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আ প্রপোজিশন ইজ এ সেন্টেন্স that makes a statement and gives a relation between two or more items. অর্থাৎ প্রপোজিশন হচ্ছে মূলত একটি বাক্য, জাস্ট লাইক স্টেটমেন্ট। তবে এখানে আমরা যে স্টেটমেন্টটা দেব সেই স্টেটমেন্টের সাথে একটা সম্পর্ক থাকবে। এখানে দুটো বা একের বেশি টার্ম থাকবে, সেই টার্মগুলো যেন একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একটু ভালো করে বুঝিয়ে বললে হয়তো ক্লিয়ার হবে। ইন লজিক্যাল রিজনিং any statement is termed as a proposition. ওকে, তাহলে প্রপোজিশন যে কোনোটাই হতে পারে। এই প্রপোজিশনকে চারটি অংশে ভাগ করা হয়েছে। এই প্রপোজিশনে কি কি থাকে একটু দেখে নাও। প্রথমে থাকে কোয়ান্টিফায়ার, যেমন কোনো বাক্যে শুরু হতে পারে অল, মেইন, আর, মোর্টাল, এই অল দিয়ে শুরু হতে পারে। আবার প্রথমে নো দিয়ে শুরু হতে পারে, যে নো ফ্লাওয়ার্স আর বিউটিফুল। ওকে, নো দিয়ে শুরু হতে পারে, নো ফ্লাওয়ার হতে পারে নো দিয়ে। আবার অনেক সময় সাম দিয়ে শুরু হয়। তাহলে এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, অর্থাৎ তার পরিমাণটা বোঝানোর জন্য একটা বাক্যের সামনে এগুলি বসে, অল, নো, সাম। ওকে, তারপরে চলো, যদিও অল এবং নো এটা হচ্ছে ইউনিভার্সাল, এখানে অনেকগুলোকে বোঝায় একদিকে, আর অন্যদিকে সাম হচ্ছে পার্টিকুলার নির্দিষ্ট কিছুকে বোঝাবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে সাবজেক্ট, অ্যাবাউট হুইচ সামথিং ইজ বিং সেড, এটা তো ক্লিয়ার সবাই, যার সম্পর্কে বলা হবে ওটাই সাবজেক্ট হবে। প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সামথিং দ্যাট অ্যাফার্মস অর ডিফাইন্স অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ বিষয়টির সম্পর্কে যা বলা হচ্ছে। আমি যদি প্রথম বাক্যে ফিরে যাই, ম্যান ইজ মোর্টাল, এখানে ম্যান হচ্ছে সাবজেক্ট, তার সম্পর্কে বলছি। তারপরে যে বাকি অংশ ইজ মোর্টাল, তার সম্পর্কে বলছি, এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট জানো, আগে থেকেই তোমরা এগুলো জানো সব। তারপরে হচ্ছে ক্যাপিউলা বা কপিউলা, এটা কি? এই কপিউলা হচ্ছে রিলেশন বা সম্পর্ক, কাদের মধ্যে? সাবজেক্টের সাথে প্রেডিকেটের যে সম্পর্কটাকে বলা হয় কপিউলা। অর্থাৎ এখানে কোয়ান্টিফায়ার, অর্থাৎ সেই সাম, অল, নো বসাতে পারি, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে রিলেশন ভিত্তিক একটা শব্দ, তারপরে থাকবে প্রেডিকেট। ক্লিয়ার? অর্থাৎ ম্যান যদি হয় সাবজেক্ট, তার সাথে সম্পর্ক হচ্ছে কার সাথে? মরণশীল, এবং সেখানে সম্পর্ক করিয়েছে কে? ইজ, অর্থাৎ কপিউলা। অর্থাৎ একটা সম্পর্কের জন্য আমরা বলতে পারি প্রপোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশেষ টার্মটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কপিউলা। ওকে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। অল ব্যাগস আর বয়েজ। ওকে,
সাম প্লেয়ার্স আর ডক্টরস, অর্থাৎ সমস্ত ব্যাটিরা নাকি ছাত্র ছেলেরা, এবং অন্যদিকে কিছু প্লেয়াররা হচ্ছে ডাক্তার। এবার প্রথমে দেখো অল, মানে এখানে সবাইকে বোঝাচ্ছি অল, আর অন্যদিকে শেষের বাক্যটি দেখো সেখানে সাম বলছি, অর্থাৎ কিছু। এখানে সম্পূর্ণভাবে আমি কিন্তু বলছি না। অর্থাৎ যদি আমরা কোয়ালিটিটাকে চেক করি তাহলে দেখব ক্যাটেগরিক্যালি প্রপোজিশনস ক্যান হ্যাভ ওয়ান অফ দ্য টু কোয়ালিটিজ। একটা প্রপোজিশনের মধ্যে দুটো গুণ থাকতে পারে, সাচ অ্যাজ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, অর্থাৎ এটা হ্যাঁ অর্থক দিক হতে পারে, না অর্থক দিক থেকে হতে পারে। আর এগুলোকে বলা হয় তার ভিত্তিতে আমরা আরও ভাগ করেছি প্রপোজিশনকে। এত প্রয়োজন নেই, যতটুকু গুরুত্বপূর্ণ তাই আমি বোঝাচ্ছি। নেক্সট চলো। নেক্সট বলছে হোয়াট ইজ সিলোজিজম। সিলোজিজমটা কি? It is an instance of a firm reasoning in which a conclusion is drawn from two given or assumed propositions. অর্থাৎ এই সিলোজিজম এটাও একটি গুরুত্বপূর্ণ টার্ম, ঠিক যেমনটা আমরা একটু আগে করে এলাম প্রপোজিশন। সিলোজিজম কি? এটা হচ্ছে বাক্যে ব্যবহৃত বা আর্গুমেন্টে ব্যবহৃত রাদার দুটি যে প্রেমাইস থাকে, যার দ্বারা আমরা সূত্র থেকে আমরা কনক্লুশনে যাই, সেই সিলোজিজম আমাদেরকে কিন্তু একটা পার্টিকুলার ওয়েতে বোঝাতে শেখায় যে আমাদের এর সাথে, অর্থাৎ বাক্য দুটির সাথে আমাদের ফাইনাল বাক্যের সম্পর্ক কি। সিলোজিজম এটিও চারটি ভাগে ভাগ হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ক্যাটেগরিক্যাল। এখানে আমরা মূলত দেখতে পাই যে সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে সম্পর্ক, যেখানে আমরা কোনোভাবে কনক্লুশনে উপনীত হতে পারি না, অর্থাৎ কনক্লুশনে পৌঁছতে পারি না। এক্সাম্পল দেখো, অল ট্রেনস আর প্লেনস, সমস্ত ট্রেনেরা হয় নাকি আকাশে ওরা প্লেন। দ্বিতীয় বাক্য বলছে অল ডগস আর এনিমেলস, সমস্ত কুকুররা হচ্ছে জন্তু। দেখো দুটো মধ্যে শেষেরটা ঠিক এবং প্রথমটা মনে হচ্ছে যে একটা কাল্পনিক, কিন্তু আমাদের যেটা প্রয়োজন যে আমাদেরকে কনক্লুশনে পৌঁছতে হবে। কিন্তু এখানে দুটো বাক্য একে অপরের কন্ট্রাস্টিং, অর্থাৎ আলাদা। আমরা দেখতে পাচ্ছি অল ট্রেনস আর প্লেনস, অন্যদিকে দেখতে পাচ্ছি অল ডগস আর এনিমেলস, দুটো নিশ্চয়ই সমান নয়। তারপরে চলে আসো হাইপোথেটিক্যাল। অর্থাৎ আমরা আনুমানিকভাবে দেখব। দ্য রিলেশন বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য predicate is asserted conditional। এখানে কিন্তু একটা শর্তভাবে তাদের মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক থাকবে, অর্থাৎ সাবজেক্টের সাথে প্রেডিকেটের সাথে। যেমন যদি বলি যে শর্ত কেমন হয়, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, হি উইল নট অ্যাটেন্ড, তিনি হয়তো যোগ দিতে পারবেন না। তো এখানে একটা সূত্র থাকছে, একটা শর্তের মাধ্যমে কাজ হচ্ছে, তাই এখানে হাইপোথেটিক্যাল। ওকে, তারপরে চলে আসছে ডিসজাংটিং। ডিসজাংটিং কি? In a disjuncting proposition, the assertion is of alteration, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। যেমন আমি এখানে তুলে ধরেছি either he is courageous or he is strong, either he is a courageous or he is strong, অর্থাৎ যে কোনো একটা হতে পারে, সে স্ট্রং হতে পারে এবং পাশাপাশি কারেজিয়াস হতে পারে। তো দুটোর মধ্যে একটা ডিসজাংশন ক্রিয়েট হচ্ছে। এরপরে হচ্ছে রিলেশনাল, মানে সম্পর্ক ভিত্তিক। হিয়ার দ্য রিলেশন বিটুইন ভেরিয়াস টার্মস ইজ শোন ইন অ্যান অর্ডার। এখানে বিভিন্ন রকম টার্মগুলি আমরা একটা রিলেশন ভিত্তিক, অর্থাৎ সম্পর্কের ভিত্তিক করি। যেমন নিচে দেখতে পাচ্ছ এক্সাম্পল, এ ইজ লেসার অর রাদার গ্রেটার দ্যান বি। ওকে, ঠিক সেরকমভাবে বি হচ্ছে সি এর থেকে বড়, ডি হচ্ছে সি হচ্ছে, এ যেমন হচ্ছে বির থেকে বড়, বি হচ্ছে সি এর থেকে বড় এবং সি হচ্ছে ডি এর থেকে বড়। ওকে, তো এখানে এটি একটা কনক্লুশনে যাচ্ছি এবং এটা আমরা কনক্লুশন এটাও করতে পারি যে ডির থেকে এ সব থেকে বড়, কারণ ডি থেকে তো ধীরে ধীরে উঠে আসছে। আমরা কিন্তু একটা কনক্লুশনে যেতে পারি শর্ট এবং টুইস্ট করে, যে ডি হচ্ছে সব থেকে ছোট, কার কাছ থেকে? এ এর কাছ থেকে। তো এটি গেল সিলোজিজম। নেক্সট চলো, এবার আমরা চলে আসছি রিজনিং পার্টের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে সারাক্ষণ প্রশ্ন আসে, যেটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং এবং দ্বিতীয় হচ্ছে ইনডাকটিভ রিজনিং।
এই ডিডাকটিভ রিজনিং কি? ডিডাকটিভ রিজনিং স্টার্টস উইথ দ্য অ্যাসারশন অফ জেনারেল রুল অ্যান্ড প্রসিডস ফ্রম দেয়ার টু এ গ্যারান্টেড স্পেসিফিক কনক্লুশন। অর্থাৎ এখানে প্রিমাইস থাকবে এবং যে প্রিমাইসগুলো একেবারে জেনারেল, অর্থাৎ খুব সাধারণ কথা যেটা সবাই জানে, এবং সেখান থেকে আমরা একটা পার্টিকুলার একটা কি থিং বার করে নেব বা কি থিম বার করে নেব, এটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ডিডাকটিভ রিজনিং। এটাকে বলা হয়ে থাকে টপ টু ডাউন মেথড। দ্য কনক্লুশনস আর বেসড অন দ্য প্রিমাইসেস, অর্থাৎ এখানে যে আমরা সমাধানটা পাবো মূলত প্রিমাইসেস থেকে পাবো। অ্যান্ড ওয়ান অফ দ্য প্রিমাইসেস ইজ নট ট্রু, এবং যদি তাদের মধ্যে একটাও যদি প্রিমিশন ভুল হয়, ইট ফলোজ দ্যাট দ্য কনক্লুশন ইজ নট ট্রু, অর্থাৎ ডিডাকটিভ রিজনিংয়ে আমাদের ফলাফলটাও কিন্তু নেগেটিভ আসবে। ইভেন দো ইট ইজ ভ্যালিড, যদিও এটা ভ্যালিড থাকে, ইফ নান অফ দ্য প্রেমিসেস ইজ নট ট্রু, যদি দুটো প্রেমিসের মধ্যে একটাও প্রেমিসেস ঠিক না হয় তাহলে কনক্লুশনটাও কিন্তু ভুল হবে। একটা এক্সাম্পল দেখে না, প্রেমাইস বলছে অল ডগস হ্যাভ লং ইয়ার্স, প্রত্যেক কুকুরের বড় বড় কান আছে। তারপরে বলছে কি, প্রত্যেক কুকুরের বড় বড় কান রয়েছে। আরেকটি প্রেমিসেস বলছে হাউন্ড ইজ এ ডগ, হাউন্ড হচ্ছে এক ধরনের কুকুর। কনক্লুশন, এবারে সমাধান আসছে। কনক্লুশন কি, যে হাউন্ড হ্যাজ লং ইয়ার্স, অর্থাৎ হাউন্ডের বড় কান থাকে। অর্থাৎ এখানে আমরা কিন্তু ডগটার যে গুণটা সেটা কিন্তু এখানে আমরা সাবমার্জড করে দিলাম বা মার্জড করলাম, অর্থাৎ এখানে কিন্তু একটা ভ্যালিড রিজন বেরোলো। দেখো, যদি সমস্ত কুকুরের বড় কান থাকতে পারে তাহলে যদি হাউন্ড যদি একটা কুকুর হয় তারও নিশ্চয়ই বড় কান থাকবে, তাই তো? ডিডাকটিভ রিজন হচ্ছে অর্থাৎ জেনারেলাইজড, যখন দেখো অল ডগস মানে ইউনিভার্সাল, সবারকে বোঝাচ্ছে। আবার হাউন্ড ইজ এ ডগ, এটাও কিন্তু ইউনিভার্সাল, সবাইকে বোঝাচ্ছে। শুধুমাত্র হাউন্ড হ্যাজ লং ইয়ার্স এটা মনে হচ্ছে যেন প্রাইভেট একটা মেসেজ। ক্লিয়ার? ওকে, এবারে আসছি আজকের আলোচনার শেষ টপিক, যেটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডাকটিভ রিজনিং ইজ দ্য প্রসেস অফ মেকিং generalized decisions after obsessions of witnessing, rejecting the while not rejecting, কোথায় গেল, উইটনেসিং রিপিটেড স্পেসিফিক ইনস্টেন্সেস, একটু আমি ছেড়ে গেছিলাম। তো যেটা মূলত বলছে যে আমরা ইন্ডাকটিভ রিজনিংটা ঠিক যেন উল্টো, যেখানে আমরা সেখানে দেখলাম কি একেবারে জেনারেল অর্থাৎ ইউনিভার্সাল থেকে আমরা চলে এলাম প্রাইভেট। এখানে কিন্তু প্রথমে নর্মালি যেটা থাকে অর্থাৎ স্পেসিফাইড থেকে জেনারেলে হবে, অর্থাৎ প্রথমে স্পেসিফিক তথ্যগুলো দেওয়া থাকবে, তারপরে জেনারেল একটা আলটিমেট ট্রুথ বের করা হবে। যদিও এটা ডিডাকটিভ রিজনিং থেকে ডিফারেন্ট, এখানে 100% ট্রু হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের বুদ্ধিবোধ বা চিন্তাবোধটাকে কাজে লাগাই। ইন্ডাকটিভ রিজনিং টেলস আস, ইন্ডাকটিভ রিজনিং আমাদের জানায় দ্যাট, যেমন ধরো এনিম্যালস মাস্ট ইট টু সার্ভাইভ, জন্তুরা তারা খাবার খায় বাঁচার জন্যে। হ্যাভ ইউ এভার উইটনেসড এভরি এনিম্যাল টু অন আর্থ ইট, আমরা কি প্রত্যেক জন্তু বা সব জন্তুকে দেখেছি যে তারা খাচ্ছে? আমাদের কিন্তু দেখা সম্ভব হয়ে ওঠে না। তারপরে দেখো, অফকোর্স দ্য অ্যান্সার ইজ নো, তার জন্য উত্তর কিন্তু নাই আসবে। হাউএভার, যাই হোক, বাই বেসিক বায়োলজি অ্যান্ড কমন এক্সপিরিয়েন্স, জন্তুদের যেরকম অভিজ্ঞতা থাকে, তাদের যেরকম ইনস্টিংক্ট থাকে, আমাদেরও সেরকম খাবারের প্রতি ইনস্টিংক্ট থাকে। তাই জন্য আমরা কিন্তু বুঝতে পেরেছি, উই নো দ্যাট, আমরা জানি, অল এনিম্যালস মাস্ট ইট টু সার্ভাইভ, অর্থাৎ প্রত্যেক জন্তুকে খাবার খেতে হবে বাঁচার জন্যে। দিস ইজ কল্ড ইন্ডাকটিভ রিজনিং, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। ইনঅ্যাক্টিভ ইন অ্যাকিন টু সিনথেসিস, এবং এখানে মূলত যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে সব কিছুকে জুড়ে একটা কনক্লুশন করা। ওকে, অর্থাৎ কমন ফ্যাক্ট যেটা একেবারে স্পেসিফাইড ফ্যাক্ট সেগুলোকে ব্যবহার করে আমরা একটা ব্রডার এরিয়াতে চলে যাচ্ছি। দেখো এক্সাম্পল দেখলে ভালো হবে। মোস্ট ভেজিটেবল কন্টেন্টস ভিটামিন, অধিকাংশ শাকসবজিতে ভিটামিন রয়েছে। তারপরে আরেকটা স্পেসিফিক সেন্টেন্স বলছে যে ক্যারট ইজ এ ভেজিটেবল, ক্যারট হচ্ছে একটা শাক বা সবজি। রাদার, তাহলে আমরা এখানে কনক্লুশনে কি পৌঁছাবো, যে ক্যারট কন্টেন্স ভিটামিনস, অর্থাৎ ক্যারটের
মধ্যে ভিটামিন রয়েছে, গাজরের মধ্যে ভিটামিন রয়েছে। এখানে প্রথম যে দুটো বাক্য বললাম ওগুলো জেনারেলাইজড। দেখো অধিকাংশ ভেজিটেবল কন্টেন্টস ভিটামিন সবাই জানে, আবার ক্যারট ইজ এ ভেজিটেবল এটাও সবাই জানে। তো এখানে একটা শর্ট এবং ক্রিস্প একটা অ্যান্সার বেরোলো যে ক্যারট রাদার কন্টেন্টস ভিটামিন, অর্থাৎ ক্যারটের মধ্যে ভিটামিন থাকে। বোঝা গেছে? ওকে, এরপর থেকে আমরা কিন্তু আরও ডিপার লেভেলে যাব, কিভাবে আর্গুমেন্টটা তৈরি হচ্ছে, কিভাবে আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে খুব অনায়াসে সব কিছুকে সহজে সমাধান করব, আমরা প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে দেখাবো। ক্লিয়ার? আমরা চেষ্টা করব অক্টোবরের পরীক্ষার আগে সবকটা ইউনিটটাকে কমপ্লিট করতে, তার সাথে সাথে কোয়েশ্চেন সিরিজটাও কমপ্লিট করতে। তোমরা সাথে থাকো, এইভাবেই পাশে থাকো আমাদের, এটাই আমাদের প্রার্থনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।